অবশ্যই আপনার কোয়েরিগুলো বলেন এক এক করে, আমি এটা নিয়ে আগে কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। ব্যালেন্স। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে লাস্টেরটা দিয়ে শুরু করি। লাস্টেরটা হচ্ছে যে আপনার যেটা সাপ্লায়ার এবং কাস্টমার কন্ট্যাক্ট যেটা আপনি আপলোড করছেন, হ্যাঁ? এটা অল কন্ট্যাক্টে আছে কিন্তু সাপ্লায়ার বা ইয়াতে কাস্টমারে নাই, তাই তো? আচ্ছা, আপনি কি ট্রান্সেকশন করার পরও সাপ্লায়ার বা কাস্টমারে যায় নাই? আচ্ছা, নরমালি এখানে যেটা হয় কি, আপলোড করার পরে আপনার হচ্ছে আ এটা অল কন্টাক্টেই থাকে আরকি, হ্যাঁ? যখন আপনি ট্রান্সেকশন করবেন, যেটাকে আপনি যার কাছে আপনি পণ্য বিক্রি করবেন, তিনি অটোমেটিক্যালি আপনার সাপ্লায়ারে চলে যাবে। আর যার কাছ থেকে পণ্য কিনবেন, সরি হ্যাঁ, কিনবেন তিনি অটোমেটিক্যালি আপনার আ ভেন্ডর বা আপনার সাপ্লায়ারে চলে যাবে। একটা কাস্টমার, একটা সাপ্লায়ার। এখন আপনি এটা ট্রান্সেকশন করার পরও অটোমেটিক আপনার ওখানে যাচ্ছে না। এটাই তো প্রবলেম। আচ্ছা, এটা কেন যাচ্ছে না? এরকম তো হওয়ার কথা না। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের 374। আচ্ছা, আপনার মেইন প্রবলেমটা যেটা আমাকে বলছেন সেটা হচ্ছে, একটা হলো এই কনট্যাক্টে আসলে অল কনট্যাক্টে আপনি আপনার কনট্যাক্টগুলো পাচ্ছেন। এখানে অল কনট্যাক্টে আপনার কনট্যাক্টগুলো পাচ্ছেন। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখন আপনি এই কাস্টমার এবং সাপ্লায়ারে যাচ্ছেন, তখন আপনার এখানে কিছু শো করে না ট্রান্সেকশন করার পরেও, তাই তো? আচ্ছা, এইটা নরমালি সেটিংস এর কোনো বিষয় না। কারণ এটা হচ্ছে অটোমেটেড দেয়া থাকে আরকি, হ্যাঁ? এইটা অটোমেটেড দেয়া থাকে। এইটা আসলে সেটিংস এর কোনো বিষয় না। এখন উম কি ধরনের প্রবলেম হইতে পারে এটা আমারও খুব একটা আইডিয়া নেই। এখানে কেন আসতেছে না? কারণ সেটিংস এ যদি এমন হইতো যে আমি অল কনট্যাক্ট থেকে কাস্টমার বা সাপ্লায়ার নিবো কি নিবো না এরকম কোনো অপশন থাকতো, তাহলে একটা কিছু বলা যেত যে হ্যাঁ, ওইটা বোধহয় অন করা আছে বা নাই। হ্যাঁ? কিন্তু এইটা সেটিংস এরও কোনো অংশ না। এটা অটোমেটিক থাকে। আচ্ছা। এই যে আচ্ছা, ধরেন রিপোর্ট থেকে ব্যালেন্স শিটে যান বা এখান থেকে যে ব্যালেন্স শিটে যান, হ্যাঁ? ব্যালেন্স শিটে গেলে আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো
আচ্ছা দেখেন এখন এখানে যে ব্যালেন্স শিটের এটা আছে এখানে ধরুন কিছু নাই, হ্যাঁ? এখন আপনার এই যে এখান থেকে যদি আপনি ডেট দেন, আপনি কি ডেট দিচ্ছেন? আচ্ছা, আমি একটু তাহলে আমার শেয়ারিংটা অফ করতেছি। আপনার জেরোটা একটু ওপেন করেন কাইন্ডলি। শেয়ার করেন আরকি। ওকে। না, 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 আপনি করবেন। আমার এখান থেকে কাজ করা যাবে না। শুধু দেখতে পারবো। আপনি একটু জেরোতে যান। আচ্ছা, এরপর আপনি রিপোর্টে যান। অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টে যান। হ্যাঁ, এখন ব্যালেন্স শিট। এই যে ব্যালেন্স শিট। আচ্ছা, আপনি ১ম এ নিজেকে অ্যাডভাইসর করে নিছিলেন তো না? সেটিংসে গিয়ে? আচ্ছা। আচ্ছা ওইটা আগে দেখি। আপনি যান হচ্ছে ওই যে আপনার কম্পিউটার হ্যাঁ, না, না উপরে রিপোর্টে না, উপরে। কম্পিউটারের পিছনে আছে হ্যাঁ, ওখানে ক্লিক করেন সেটিংস। এখান থেকে সেটিংস, সেটিংস। হ্যাঁ, সেটিংস এ যান। যাওয়ার পর ইউজার। হ্যাঁ, এখন আপনি নিজের নামের উপরে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাডমিন নিচে আসেন, নিচে আসেন। এই যে এখানে স্ট্যান্ডার্ড এটা অ্যাডভাইজার করতে হবে। অ্যাডভাইজার। হ্যাঁ, ক্লিক করেন অ্যাডভাইজারে। এর ডান পাশে নিচের দিকে দেখেন আপডেট পারমিশন। হ্যাঁ, 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 অবশ্যই। আপডেট পারমিশন। এরপরে আপনি ইয়াতে যান। কি বলে? হ্যাঁ, অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে যান। আচ্ছা, ব্যালেন্স শিটে যান। আচ্ছা, এখন আপনি ওই ডেটের জায়গায় কাস্টম ডেট দেন। আপনি যে ডেটে আ ট্রান্সেকশন করছেন, হ্যাঁ? ওই ডেট রেঞ্জটা নিয়ে আসেন। যে মাসের ডেটে করছেন আরকি। হুম, জানুয়ারির ১ তারিখ দেন। দাঁড়ান, দাঁড়ান এখানে যে কম্পেয়ার উইথ দাঁড়ান ১ মিনিট কম্পেয়ার উইথ না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপডেট পারমিশন দেন। এখনো কিছু আসতেছে না। আচ্ছা আপনি যে ট্রান্সেকশন গুলো করছেন, হ্যাঁ? ওই ট্রান্সেকশন গুলার উম আচ্ছা আপনি আজকের ডেট দেন। এখানে সিলেক্ট করেন। আজকে কি কয় তারিখ? ফেব্রুয়ারির ১ তারিখ দেন। হ্যাঁ, ফেব্রুয়ারির ১ তারিখ। ফেব্রুয়ারির ১ তারিখ। এই যে দেখেন এখন আসছে। হ্যাঁ? তো হচ্ছে আপনি জানুয়ারির ১ তারিখ দেওয়াতে যেটা হয়েছিল আপনি ট্রান্সেকশন করছেন জানুয়ারি মাসে বাট ডেট সিলেক্ট করে ফেলছিলেন হচ্ছে ট্রান্সেকশনের আগে, হ্যাঁ? যার কারণে এটা আসতেছিল না। আচ্ছা এখন কনট্যাক্ট এ যান তো কনট্যাক্ট। হ্যাঁ, অল কনট্যাক্ট এ যান দেখেন সবগুলো আছে নাকি? হ্যাঁ, সবগুলো আছে। আচ্ছা কাস্টমারে দেখেন এখন। এই যে আসছে, আসছে। এটা মেইন প্রবলেম ছিল আপনার ওই যে অ্যাডভাইজার করা ছিল না, হ্যাঁ? ওই অ্যাডভাইজার করলে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে আরকি। না, না কোনো অসুবিধা নাই তো। কোনো সমস্যা নাই। আপনাদের এরকম যে যারই এরকম প্রবলেম হবে বা এরকম জিনিস করতে পারবেন, তারা তাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন। আশা করা যায় প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে তাহলে আপনি আপনার শেয়ারিংটা অফ করে দেন, আমি আমারটা আবার চালু করি।
ওকে, তাহলে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন তো এখন, না? ওকে, গুড। আচ্ছা, এখন তাহলে আমরা মোটামুটি জিরো অ্যাকাউন্ট ওপেনিং, কোম্পানি সেটআপ, তারপর আদার কম্পোনেন্ট যেগুলো আছে ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর কন্ট্যাক্টস, এগুলো সব অ্যাড করেছি। আমরা ট্রানজ্যাকশন করেছি, সেলস ট্রানজ্যাকশন কিভাবে করব, বিক্রি করব কিভাবে, ইনভয়েস বাকিতে বিক্রি করব কিভাবে, নগদ টাকায় করব কিভাবে, বিক্রি করার পর প্রোডাক্ট ফেরত নেব কিভাবে এবং বিক্রিত পণ্যের টাকা রিসিভ করব কিভাবে, এগুলো দেখেছি। এরপর আমরা দেখেছি পারচেজ। আচ্ছা, এরপর আমরা দেখেছি পারচেজ করব কিভাবে, বাকিতে বিল, মানে বিল মানে বাকিতে ক্রয় আরকি। ইনভয়েসের অপোজিট। বিল করব কিভাবে, এরপর নগদ টাকায় কিনবো কিভাবে, এক্সপেন্স করে ব্যাংক থেকে সরাসরি টাকা দিয়ে। তারপর পণ্য ফেরত দেবো কি করে, এগুলো আমরা ইতিমধ্যে জেনেছি, হ্যাঁ? আজকে আমরা টোটালি ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে পেরোল। পেরোলে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট আমাদের কাজ হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং করা। পেরোলের পার্ট হচ্ছে ২টা পার্টে একটা পেরোল সম্পন্ন হয়। ফার্স্ট পার্ট হচ্ছে আপনার পেরোল প্রসেস করেন নরমালি সব জায়গায় এইচআর টিম করে। সেটা হচ্ছে যে একটা স্টাফ বা আপনি কতদিন কাজ করেছেন, কোনো আ লিভ আছে কিনা, সেলারি কাটবে কিনা, লেট আছে কিনা, এরপর কোনো কিছু এড হবে কিনা, কোনো বোনাস আছে কিনা, ওভারটাইম, এগুলো সব ক্যালকুলেশন করে আপনাকে একটা পে স্লিপ দেওয়া হয় আপনার সেলারি এগেইনস্ট এ, হ্যাঁ? তো এই পে স্লিপটা রেডি করা পর্যন্ত কাজ করে হচ্ছে এইচআর টিম নরমালি। এইচআর টিম এটা সম্পূর্ণটা রেডি করে পাঠায় হচ্ছে অ্যাকাউন্টস এর কাছে। এই পে স্লিপ একটা দেয় অ্যাকাউন্টস এ, একটা দেয় আপনার কাছে। অ্যাকাউন্টস এই পে স্লিপ দেখে আপনার ব্যাংকে বা যদি ক্যাশ হয় ক্যাশে আপনাকে সেলারি দেয়। এখন অ্যাকাউন্টস একটা পে স্লিপ পাওয়ার পর কি করবে এই যে এই কুইক বুক বা জেরোতে? জেরোতে কিভাবে আপনি এন্ট্রিটা দিবেন একটা পে স্লিপ পাওয়ার পর? এই জিনিসটাই মূলত আজকে আমরা দেখব। হ্যাঁ? তো এখানে দেখেন আমরা কাজ করব একটা ইউকের পে স্লিপ নিয়ে। আপনাদেরকে আমি ফুল লিঙ্কটা আজকে দিয়ে দিব। দেখি এইটা। এখানে যদি আমি ড্রাইভে যাই, 0, 0, 0, 0 কি উপরে রেখে আসলাম? না। 0 ক্লাস ডকুমেন্ট। এটা আবার উপরে চলে যায় কেন? হ্যাঁ, এই 0 ক্লাস ডকুমেন্ট। এইটা আমি আপনাদেরকে দিচ্ছি শেয়ার করে। সবাই এটা ওপেন করবেন। ওপেন করে এখানে যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনার পিসিতে সেভ করে নিবেন। তাহলে কি হবে? তাহলে আমাকে আর প্রতি ক্লাসে, মানে ধরেন কারো যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে, পাচ্ছেন না, আমাকে আর বলতে হবে না। আপনাদেরকে একদম সবগুলো ক্লাসের ডকুমেন্ট এখানে দিয়ে দিচ্ছি। এখানে এই যে, হ্যাঁ? এখন ধরেন এইটা যদি আপনারা ওপেন করেন, এই ড্রাইভ লিঙ্কটা যদি ওপেন করেন তাহলে আপনারা ঠিক এই জায়গায় পৌঁছে যাবেন। দেখেন এখানে ক্লাস 1 থেকে 5 আপনি প্রতিটার মধ্যে ঢুকলে সব পাবেন। ক্লাস 5 এ আছে হচ্ছে আপনার এই পেরোলের ডকুমেন্টগুলো। ওকে? ওপেন করি। এই যে কানাডিয়ান পেরোল, এই পেরোলে ঢুকলে আপনি সবই পাবেন। জার্নাল, পে স্লিপ, সামারি সবই পাবেন। ওকে? তো আপনাদেরকে আলাদা করে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না। আপনাদেরকে পুরোটা দিয়ে দিয়েছি। এই লিঙ্কে ঢুকে সবগুলো ক্লাস ডাউনলোড করে নিবেন। ওকে? এখন আসেন আমরা, জি, 0 সবগুলো দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে বুঝাইয়া দেই ক্লাস শুরু করার আগে। সেটা হলো ক্লাস 1 এ ঢুকবেন। ক্লাস 1 এ ঢুকলে এখানে দেখেন 0 অ্যাডভাইজার সার্টিফিকেশন গাইডলাইন বলে একটা ভিডিও আছে, হ্যাঁ? এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা 0 র সার্টিফিকেট নেওয়া শুরু করবেন। এই ভিডিওতে একদম সুন্দর করে এক্সপ্লেইন করা আছে
যে আপনারা একটা জেরোর ভিডিও মানে জেরোর সার্টিফিকেট, এটা কিন্তু আপনার ওই আমরা যে প্রতিষ্ঠানে ক্লাস করছি ট্রেন্ডা বাইটি তাদের না, এটা একদম জেরো থেকে সার্টিফিকেট দিবে। ওকে, জেরোর কোন জায়গায় গিয়ে ক্লিক করে এক্সাম দিয়ে সার্টিফিকেট দিবেন। এখন এক্সামের ব্যাপারটা বলি, এই জেরোর এই এক্সামটা কোনো ফিক্সড এক্সাম হয় না। মানে ধরেন আপনাকে জেরোর একটা প্রশ্নপত্র দিলাম বা একটা সাজেশন দিলাম, আপনি সেটা থেকে পরীক্ষা দিলেন, ব্যাপারটা এরকম না। জেরো কি করে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রশ্ন করে, এবং যেটা হয় যে আপনাদের এই প্রশ্নটা আহ, মানে একটা উপরে একটা প্যারাগ্রাফ থাকে আর কি, হ্যাঁ, ওই প্যারাগ্রাফটা পড়ে ওটার মধ্যেই অ্যান্সার থাকে, ওই অ্যান্সারগুলো নিচে লিখতে হয়। এবং জেরোর পরীক্ষায় কি হয়, কোনো ফেল নাই। মানে আপনি পরীক্ষা দিবেন, ফেল করবেন, পাস করবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিরকম থাকে যে আপনি পরীক্ষা দিবেন, একটা কোশ্চেনের অ্যান্সার আপনি দিলেন, টিক দিয়ে দিতে হয়। তো ও জেরো আপনাকে বলবে যে না এটা হয় নাই, আবার দাও। মানে যতক্ষণ আপনি পাস না করবেন ততক্ষণ ও আপনাকে ফেল হতে দিবে না। আপনি তখনই ফেল করবেন যদি আপনি পরীক্ষা ছেড়ে উঠে চলে যান আর না দেন কখনো, হ্যাঁ, তাহলে ফেল করবেন, এছাড়া আপনার ফেল করার কোনো উপায় নেই। তো যাই হোক, এইভাবে এইটা দেখে সবাই জেরোর সার্টিফিকেটগুলো নেবেন, নিয়ে গ্রুপে শেয়ার করা শুরু করবেন যে আপনি জেরো সার্টিফিকেট নিয়েছেন। ওকে, আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় হলো আমরা এখন পেরোল শিখব। ও সরি, এটার মধ্যেই তো ছিল। হ্যাঁ, পেরোল শিখবো এখন। পেরোলটা কি, আমরা যে অ্যাকাউন্টেন্ট আমরা পেরোল অ্যাকাউন্টিং করবো। পেরোল অ্যাকাউন্টিং এর জন্য আমাকে যে কোনো কোম্পানির শুরুতেই আমাকে একটা পে স্লিপ দিতে হবে তাদেরকে। পে স্লিপ না দিলে আমরা অ্যাকাউন্টিং কিন্তু করতে পারবো না। হ্যাঁ, তো আমরা একটা ইউকের পে স্লিপ দেখি। ও আচ্ছা, একটু জার্নাল পে স্লিপটা ওপেন করি। দেখেন, এটা হচ্ছে একটা ইউকে বেসড কোম্পানির পে স্লিপ। ইউকেতে এই পে স্লিপ প্যাটার্নটাই সব থেকে বেশি ফলো করা হয়, যদিও এর বাইরেও কিছু থাকতে পারে। হ্যাঁ, বাট আমি আপনাদেরকে বেসিক শিখাই দিব, যার কারণে কি হবে যে আপনি মানে একই ইয়াতে সব করতে পারবেন। মানে যে কোনো ধরনের পে স্লিপ আসুক আপনি করতে পারবেন। ওকে, দেখেন এখানে এই পে স্লিপটাতে কি কি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে পেমেন্ট সামারি হিস্ট্রি পার্ট ওয়ান বাই ডেট। ডেট ওয়াইজ এখানে দেওয়া আছে। এখানে ডেট বলছে 28/2/2020, মানে এটা 2020-এর একটা পে স্লিপ। তো টাইম বলছে কি 19, আচ্ছা কোন টাইমে দেওয়া হয়েছে, 9টা 16। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন সব জায়গায় ডেট একটাই, 28/2, মানে ও একদিনেই সব কাজ করে ফেলছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আরেকটা বলছে প্রসেস ডেট হচ্ছে 28/2, বাট উইক বলছে 47। উইক 47 বলতে আমরা এখানে কি বুঝবো? উইক 47 হয় কি, ইউকেতে যেটা হয় ওরা উইকলি পেমেন্ট করে সবকিছু। তো আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানেও উইকলি পেমেন্ট হয়। তো আমরা যেটা করি, যেহেতু আমার কোম্পানি ইউকে বেসড, সো আমি এই জিনিসটা জানি। সেটা কি হয় যে এপ্রিলের 1 তারিখ থেকে ইউকেতে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। হ্যাঁ, এপ্রিলের 1 এপ্রিল থেকে ইউকেতে শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং মার্চের শেষ দিন যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়। আমাদের এখানে যেমন জুলাই টু জুন হয়, এরকম আর কি। তো উইকের ফার্স্ট উইক মানে এপ্রিলের ফার্স্ট উইক মানে 1 এপ্রিল থেকে 7ই এপ্রিল, এটাকে বলে উইক ওয়ান। এরপর আসে উইক টু, উইক থ্রি, এভাবে মানে 7 থেকে 14 উইক টু, 14 থেকে 21 উইক থ্রি, এভাবে করে 52 সপ্তাহে হিসাব করা হয়। তো এখানে বলছে কি যে উইক 47, ইউকেতে এই মুহূর্তে চলতেছে উইক 44। এই বছর 2025-এ চলতেছে উইক 44। তো এখন হচ্ছে এটা উইক 47-এর কথা বলছে, মানে ফেব্রুয়ারির শেষের দিকে। তো ওই হিসেবে ঠিকই আছে। আর ট্যাক্স মান্থ বলছে 11, যেহেতু মার্চে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়, তো ওরা ট্যাক্স মান্থ এপ্রিল থেকে শুরু করে 1, ঠিক এইভাবে ফেব্রুয়ারিতে এসে ট্যাক্স মান্থ হয় 11। এখানে দেখেন ট্যাক্স মান্থ 11 লেখা আছে। হ্যাঁ, তারপরে মার্চে তো ট্যাক্স মান্থ হবে 12। তো এটা উইক 47 চলতেছে। এখন এই উইক 47-এ এখানে 3টা স্টাফ আছে। হ্যাঁ, স্কট, হালিলাজ আর জর্ডান। এই 3 জনের স্যালারির ব্যাপারে এখানে ইনফরমেশন দেওয়া আছে, কার কত স্যালারি হবে বা কত টাকা পেমেন্ট করতে হবে।
তো এটা যদি আমরা দেখি, আমরা এখানে বলছে গ্রস পে প্রি স্যাক্রিফাইস আর গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস। এখন এই প্রি স্যাক্রিফাইস আর পোস্ট স্যাক্রিফাইসের মানেটা আমার খুব একটা ভালো জানা নাই। এটা যদি আপনার কারো জানা থাকে বা গুগল করে পান আমাকে একটু জানায়েন। আর এখানে বলছে ট্যাক্সেবল গ্রস। আমরা মূলত কাজ করব এই ট্যাক্সেবল গ্রস নিয়ে। ওকে, এখানে কম বেশি থাকতে পারে, বাট এই ট্যাক্সেবল গ্রস মানে এইটা হচ্ছে স্টাফকে পেমেন্ট করতে হবে, এইটা নিয়ে আমাদের মূলত কাজ। তো এখানে প্রি স্যাক্রিফাইস পোস্ট স্যাক্রিফাইস পরে ট্যাক্সেবল গ্রস সেমই আছে। হ্যাঁ, তো যার কারণে আমাদের এটা নিয়ে অত ঝামেলা নাই। আর কি কেউ ওয়েট করতেছে? ওকে, কোথায় ছিল এটা? ওকে, তো আমরা মূলত ধরবো ট্যাক্সেবল গ্রস নিয়ে। ইউকের কোনো পেস্লিপ আসলে আমরা ট্যাক্সেবল গ্রস নিয়ে ধরবো, এবং আমরা এজ এ অ্যাকাউন্টেন্ট আমরা একটা একটা করে এন্ট্রি দিব না, আমরা টোটালটা নিয়ে কাজ করব। এখানে দেখেন তিনজনের টোটাল ট্যাক্সেবল গ্রস মানে ও কত টাকা স্যালারি পাচ্ছে। এখানে বলছে 2000 পাউন্ড, এখানে 2945, এখানে 1170 পাউন্ড, তিনজন মিলে টোটাল হচ্ছে 6115.17 পাউন্ড। এবং রিপোর্ট টোটাল আমরা মূলত দেখার চেষ্টা করব সর্বনিম্নে কোনটা আছে, এইটা রিপোর্ট টোটাল, তার মানে 6115.17, এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সেবল গ্রস, মানে এটা টোটাল আমাকে পেমেন্ট করতে হবে। এটা আমার স্যালারি আমার কাছে আসছে, এটা আমার পে স্লিপ, এটা আমাকে পেমেন্ট করতে হবে। এরপরে বলছে কি পেই, PAYE। এই পেই বলতে বোঝায়, পেইর ফুল ফর্ম হচ্ছে পে অ্যাজ ইউ আর্ন। হ্যাঁ, পে অ্যাজ ইউ আর্নটা হচ্ছে মূলত ইনকামের উপর ট্যাক্স। ওকে, এখন ইনকামের উপর ট্যাক্সটা কিরকম? পেইতে যারা মানে ইউকেতে স্যালারি নেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে বলে পেই, পে এজ ইউ আর্ন, আর একটা বলে সেলফ এমপ্লয়েড। যারা সেলফ এমপ্লয়েডে স্যালারি নেয় তাদেরকে এই যে পেইতে যে টাকাটা আছে এই টাকাটা স্যালারির সাথে যোগ করে একবারে দিয়ে দেওয়া হয়। মানে এই পেইটা হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা গভর্নমেন্টকে দেওয়া হবে। যদি পেইতে হয় তাহলে এই টাকাটা এই স্যালারি থেকে কেটে রাখা হয় কোম্পানির কাছে, কোম্পানি গভর্নমেন্টকে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা যেটা বললাম সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে এই টাকাটা আর কোম্পানি কাটবে না, এটা পুরোটাই স্টাফকে দিয়ে দেওয়া হবে। এখন স্টাফ এই ট্যাক্সটা দিল কি না এটা স্টাফ আর গভর্নমেন্টের ব্যাপার, তখন আর গভর্নমেন্ট কোম্পানিকে ধরতে পারবে না। হ্যাঁ, তো যারা পেইতে স্যালারি নেয় মানে গভর্নমেন্টকে কোম্পানির থ্রুতে ট্যাক্স দিয়ে স্যালারি নেয়, তারা একটা সময় যে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে 10 বছর 15 বছর থাকলে, সবকিছু মানলে। বাট যদি কেউ পেইতে স্যালারি না নেয় অল্প কিছু টাকা বাঁচানোর জন্য, এদেরকে ইউকে গভর্নমেন্ট কোনোদিন কি বলে দেয় না, পাসপোর্ট দেয় না, এদেরকে কোনোদিন সিটিজেনশিপ দেয় না। ওকে, তো আমরা যেটা দেখলাম টোটাল তার ইনকাম, টোটাল ইনকাম হচ্ছে এইটা, মানে এই অ্যামাউন্ট 6115। সেকেন্ড হচ্ছে পেই, তার ইনকাম ট্যাক্স কাটবে কত, একজনের 191, 380, 25, এটা মিলে 597.40 পাউন্ড কাটবে তার ইনকাম ট্যাক্স। ওকে, এরপর আসেন বলছে এমপ্লয়ি এনআইসি। এমপ্লয়ি এনআইসি মানে হচ্ছে, এনআইসি মানে হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওকে, এটাও এক ধরনের ট্যাক্স বা ন্যাশনাল ইন্স্যুরেন্সের টাকা, এটা অনেক কিছু ইনশিওর করে তাদের জন্য। তো এমপ্লয়ি এনআইসি মানে হচ্ছে এই এমপ্লয়ির বেতন থেকে 153 টাকা, 267 টাকা এবং 54 টাকা এটা কাটা যাবে। হ্যাঁ, এই স্যালারি থেকে প্রথমে পেই কাটবে, তারপর এমপ্লয়ি এনআইসি কাটবে, এগুলো ডিডাকশন। ঠিক আছে, আরেকটা বলছে দেখেন এমপ্লয়ার এনআইসি, এখানে হচ্ছে এমপ্লয়ি এনআইসি, এটা হলো এমপ্লয়ার এনআইসি। ওখানে সিস্টেমটা হলো যে ন্যাশনাল ইন্স্যুরেন্সে এমপ্লয়ি একটা অংশ দিবে এবং এমপ্লয়ার একটা অংশ দিবে, মানে এটা স্যালারির বাইরে। এই এমপ্লয়ার এনআইসিটা হচ্ছে স্যালারির বাইরে। ওকে, তার মানে হচ্ছে এমপ্লয়ারের কস্টিং কোনটা, এই যে স্যালারিটা দিবে এটা কস্টিং, এটার থেকে স্টাফ এখানে কাটবে এখানে কাটবে স্টাফের, আর এই স্যালারির বাইরে এমপ্লয়ারকেও এই টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে। মানে টোটাল এনআইসি ন্যাশনাল ইন্স্যুরেন্স হচ্ছে এইটা, এই 153 আর 177। বাট এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এটার কিছু অংশ দিবে হচ্ছে এমপ্লয়ি, কিছু অংশ দিবে মালিক এমপ্লয়ার। সেম যদি আমি এমপ্লয়ি পেনশন ধরি, এমপ্লয়ি পেনশনও তাই, এখানে 59 পাউন্ড দিবে হচ্ছে এমপ্লয়ি, তার বেতন থেকে কেটে যাবে। আর এমপ্লয়ার এই বেতনের বাইরে অ্যাডিশনাল এমপ্লয়ার দিবে এত টাকা। ওকে, এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, সেগুলো এখানে নাই।
বাট এখানে বলছে কি নেট পে, তার মানে ও যদি ২,০০০ পাউন্ড ইনকাম করে তাহলে ওর পেই, এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি পেনশন এগুলো কেটে ও মূলত বেতন হাতে পাবে ১৫৯৫.১২ পাউন্ড। ওকে, ঠিক এমনিভাবে এই হালিলাজও পাবে এটা, আর জর্ডান পাবে এটা। তার মানে তিনজন মিলে আমরা যদি রিপোর্ট টোটাল দেখি, তিনজন মিলে টোটাল ইনকাম হচ্ছে ৬,১১৫.১৭ পাউন্ড। এখান থেকে পেইতে কাটবে হচ্ছে তার স্যালারি থেকে, এই স্যালারি থেকে কাটবে ৫৯৭.৪০। এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি ন্যাশনাল ইন্স্যুরেন্স, তার স্যালারি থেকে, স্টাফের স্যালারি থেকে কাটবে ৪৭৫.৩২। আর এমপ্লয়ি পেনশন থেকে কাটবে ১৫৭.৮৫। এইটা কেটে তার বেতন হবে, এবার তিনজন মিলে টোটাল বেতন হবে ৪,৮৮৫.৬০। এর বাইরে, এই বেতন দেওয়ার বাইরে কোম্পানির খরচ কি? কোম্পানির খরচ হচ্ছে এমপ্লয়ার এনআইসি, এই যে ৪৮৪.৩৪, আর এমপ্লয়ার পেনশন ১১৭.৬৪, এইটা অ্যাডিশনাল গভর্নমেন্টকে দিতে হবে। তো আমরা এই পে স্লিপ দেখি, যদি এরপরে আমরা কখনো মানে ইউকের কোনো পে স্লিপ দেখি, তাহলে আমরা এই ফরম্যাটে এই হিসাবগুলো খুঁজে বের করব। এখন আমাদের কাজটা কি? আমরা জেরোতে কি করব? আমরা প্রথমে এইটাকে একটা জার্নাল আকারে নিয়ে আসবো। এখানে যে হিসাবগুলো আছে এইটাকে আমরা একটা জার্নাল আকারে এক্সেলে এন্ট্রি দিব। অবশ্যই এটা এক্সেলে আগে হিসাব ঠিক করে নেবেন, তারপর আপনারা জেরোতে এন্ট্রি দিবেন। আগেই যদি জেরোতে এন্ট্রি দেওয়া শুরু করেন, একসময় যে হিসাব গুলায় ফেলবেন, আর কোনো কিছুতেই মিলাতে পারবেন না। হ্যাঁ, জেরোতে আপনি সরাসরি এন্ট্রি দিতে পারবেন, সেটা আগে কিছুদিন প্র্যাকটিস করে নেন, আগে আপনার হাতে চলে আসুক সবকিছু, তারপর। ওকে, ঠিক আছে। তো আমরা এই পে স্লিপটা দেখে আমরা একটা জার্নাল করব। একটু দেখি, ওপেন করে নিই জার্নালটা। ওকে, দেখেন এটা একটা জার্নাল। এই জার্নালটা আমরা জেরোতে এন্ট্রি দিব। হ্যাঁ, এখানে দেখেন এই জার্নালটা কিভাবে আসছে, এটা যদি আমি একটু দেখাই পাশাপাশি। এটা অনেক ছোট হয়ে গেছে আমি বুঝতে পারছি, বাট এটা আপনাদের কাছে দেয়া আছে, আপনারা নিজেরা পরে ওপেন করে নিয়ে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, আমাদের প্রথমে কি করতে হবে, আচ্ছা এটা বড় করেই দেখে, প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের কোম্পানির যত খরচ, আমাদের অর্গানাইজেশনের যত খরচ, এই খরচগুলোকে, ডিরেক্ট খরচ যেগুলো, এই খরচগুলোকে আমরা ডেবিট করে ফেলবো। এখন আমাদের কোম্পানির খরচ কোনটা? আমাদের কোম্পানির খরচ হচ্ছে এই ৩ জনের যে বেতন, ট্যাক্সেবল গ্রস, এইটা তো আমাকে বেতন আকারে আগে দিতে হবে। হ্যাঁ? এই ট্যাক্সেবল গ্রস, এইটাকে আমরা ডেবিট করব। এখানে দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস ৬,১১৫.১৭ টাকে ডেবিট করা হয়েছে। এরপর আর ২ টা খরচ কি আছে কোম্পানির সরাসরি? এই যে পেই, এমপ্লয়ি এনআইসি এগুলো তো কাটবে হলো স্টাফের বেতন থেকে। এগুলোর বাইরে, এই বেতনের বাইরে কোম্পানির খরচ হচ্ছে এমপ্লয়ার এনআইসি ৪৮৪.৩৮, আর একটা হচ্ছে এমপ্লয়ার পেনশন ১১৭.৬৪। এই যে টোটাল বেতন এবং এই যে ২ টা এমপ্লয়ারের পার্টে যা আছে এগুলো হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচ। তার মানে ডিরেক্ট খরচ ৩ টা আছে। একটা হলো স্যালারি অ্যান্ড ওয়েজেস ৬,১১৫.১৭, এমপ্লয়ার এনআইসি ৪৮৪.৩৮, আর এমপ্লয়ার পেনশন ১১৭.৬৪। এই ৩ টাকে সব সময় কোম্পানির ডিরেক্ট খরচগুলোকে আগে ডেবিট করে নিবেন। এটা হলো ১ম সূত্র। ২য় সূত্র কি? যেগুলো কোম্পানি গভর্নমেন্টকে পেমেন্ট করবে অথবা স্টাফকে পেমেন্ট করবে, বাট এখনো পেমেন্ট করা হয়নি, সেগুলোকে আগে আমরা পেয়েবল করে ক্রেডিট করব। এখন পেয়েবল আছে কি কি এখানে দেখেন। প্রথমে বলছে পেই, পেই কত? ৫৯৭.৪০। এই পেইটা আমরা কাটবো কোথা থেকে? স্টাফের বেতন থেকে। স্টাফের বেতন থেকে কেটে এইটা আমাদের কাছে রেখেছি, আমরা এখনো গভর্নমেন্টকে দেইনি। তাহলে এমপ্লয়ার এনআইসি পেই, এই যে পেই পেয়েবল, হ্যাঁ, পেই পেয়েবল এইটাকে আমরা ক্রেডিট করব। পেয়েবল এগুলো সব পেয়েবল হবে, কারণ আমরা স্টাফ থেকে কেটে আমাদের কাছে রেখেছি। আচ্ছা, এখানে দেখেন প্রথমেই যে দুটো ক্রেডিট করা হয়েছে সে দুটো হচ্ছে এমপ্লয়ার, এমপ্লয়ার পেনশন আর এমপ্লয়ার এনআইসি। এই যে দুটো ডিরেক্ট খরচ আমরা এখানে দেখিয়েছি, ডেবিট করেছি। প্রথমে বলেছি কি যে কোম্পানির ডিরেক্ট খরচগুলো আগে ডেবিট হবে।
ডেবিট হওয়ার পরে এই যে এমপ্লয়ার এনআইসি, এইটা কি হয়েছে দেখেন, এইটা আমাদের খরচ হবে সরাসরি আমাদের এক্সপেন্স, বাট টাকাটা এখনো আমার কাছে আছে, আমি গভর্নমেন্টকে এখনো দেইনি, যার কারণে আমার টাকা আমার কাছেই আছে বাট টাকা আমার নাই, এই কারণে পেয়েবল করে এটাকে ফার্স্টে ক্রেডিট করেছি। এই এমপ্লয়ার এনআইসি ঠিক সেম অ্যামাউন্টটা পেয়েবল করে ক্রেডিট করেছি। তারপরে এমপ্লয়ার পেনশন সেম অ্যামাউন্টটা পেয়েবল করে আগে ক্রেডিট করেছি। এমপ্লয়ারের পার্ট শেষ। এরপর এমপ্লয়িতে আসি। এমপ্লয়িতে আসলে প্রথমেই আছে পেই। এটা হচ্ছে ট্যাক্সেবল গ্রস, যেটা টোটাল বেতন, এখান থেকে আমি আগে পেই কেটে আমার কাছে রাখবো গভর্নমেন্টকে দেওয়ার জন্য। তার মানে স্টাফের টাকা কেটে আমার কাছে রাখছি, কিন্তু আমি এখনো গভর্নমেন্টকে দেইনি, যার কারণে এটাকে পেই পেয়েবল করে ক্রেডিট করতে হবে, পেই পেয়েবল। ঠিক তেমনি ভাবে এমপ্লয়ি এনআইসি মানে এমপ্লয়ির বেতন থেকে এমপ্লয়ি এনআইসি, যেই টাকাটা আমরা এমপ্লয়ির বেতন থেকে কাটবো, কেটে আমাদের কাছে রাখবো, কিন্তু এখনো গভর্নমেন্টকে দিইনি, পেয়েবল, যার কারণে এমপ্লয়ি এনআইসি পেয়েবল করে সেম অ্যামাউন্ট আমরা ক্রেডিট করেছি। এরপর এমপ্লয়ি পেনশন কি, যে এমপ্লয়ির বেতন থেকে টাকাটা কেটে আমাদের কাছে রাখবো, আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করব, যার কারণে এটা গভর্নমেন্টের কাছে পেয়েবল থাকবে, এই কারণে এমপ্লয়ি পেনশন পেয়েবল এই অ্যামাউন্টটা আমরা ক্রেডিট করেছি। আর একটা হচ্ছে নেট স্যালারি, এই যে টোটাল বেতনটা, এগুলো কাটাকাটির পর এই যে টোটাল বেতনটা নেট পে, এই যে টোটাল বেতনটা, এই বেতনটাও এখনো দেইনি। এই বেতনটা আমার টাকা আমার কাছে আছে, বা টাকা আমার না, টাকা কার, টাকা স্টাফের বেতন, যার কারণে আমরা নেট স্যালারি পেয়েবলটাকেও আমরা ক্রেডিট করব। তার মানে যেগুলো আমার কোম্পানির ডিরেক্ট খরচ সেগুলোকে আমরা করব ডেবিট, আর যেগুলো কোম্পানির ইনডিরেক্ট খরচ মানে কোম্পানির খরচ বাট এটা আমার ক্ষেত্রে না, এটা যাবে হচ্ছে হয় গভর্নমেন্টের কাছে নাহলে স্টাফের কাছে, সেগুলোকে আমরা পেয়েবল করে ক্রেডিট করব। তাহলেই দেখবেন যে আপনার ডেবিট ক্রেডিট মিলে যাবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট জার্নাল। দ্বিতীয় জার্নাল কি করতে হবে, আমরা এই প্রথম জার্নালটা এন্ট্রি দেওয়ার কারণে আমাদের যে টোটাল খরচ সেটা এক্সপেন্সে চলে যাবে, এবং টোটাল যে পেয়েবলে এই যে বাকি টাকা, এই পুরো টাকাটা পেয়েবলে এসে জমা হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, আমরা প্রথমে পেয়েবল গুলাকে, এই স্যালারিটা বাদ দিয়ে, যেহেতু এটা স্টাফ স্যালারি, এটা বাদ দিয়ে বাকি গভর্নমেন্টের পেয়েবল গুলাকে আমরা ডেবিট করব, আর আমাদের ব্যাংক থেকে টাকাটা ক্রেডিট করে দিব। তাহলে কি হবে, এই পুরো টাকাটা আমার পেয়েবলটা ক্লিয়ার হয়ে যাবে, আমার দায় কমে যাবে, এবং গভর্নমেন্টের কাছে এটা পেমেন্ট হয়ে যাবে। আর এরপরে আমরা এই যে স্যালারিটা দিছি, এই স্যালারিটা আমরা ডেবিট করে, পেয়েবলটা ডেবিট করে ব্যাংক থেকে ক্রেডিট করে দিব। আপনারা চাইলে এই স্যালারিটা একসাথে এখানে বসেও করতে পারেন একই জার্নালে, বাট যেহেতু এটা গভর্নমেন্ট এন্ডে যাবে এবং এটা স্টাফ এন্ডে যাবে, যার কারণে আমি দুইটা আলাদা জার্নালে এটা দেখিয়েছি। ওকে, আশা করি মোটামুটি জিনিসটা আপনাদের মাথায় ঢুকেছে আর কি। এই এতক্ষণ যা বললাম, মানে সিরিয়াল মনে রাখার দরকার নাই, কনসিকুয়েন্স মনে রাখার দরকার নাই, আমি জাস্ট বলতে চাচ্ছি যে টোটাল জিনিসটা আপনারা একটু একটু করে বুঝতে পেরেছেন কিনা। শুনতে পাচ্ছেন কি আমাকে? বুঝতে পেরেছেন, ওকে। মানে এই ভিডিওতে আমি মোটামুটি এক্সপ্লেন করেছি, আপনারা যদি ভিডিওটা দুই একবার দেখেন তাহলে আশা দেখে দেখে যদি এটা করেন, হ্যাঁ, তাহলে আশা করা যায় যে আপনারা পেরোল জার্নাল ঠিকঠাক মতোই করতে পারবেন। তো আমি জার্নালটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, ওখানে এটাও আছে, আপনারা প্রথমবার ভিডিও দেখে এটা দেখে দেখেই বসাবেন, তারপরে আস্তে আস্তে নিজেরা প্র্যাকটিস করবেন। যখন আপনার এইটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমাকে যদি গ্রুপে আরো পে স্লিপ চান, আমি পে স্লিপ দিয়ে দিব প্র্যাকটিসের জন্য। ওকে, এরপর আসেন, এখন এই যে জার্নালটা আমরা করলাম, এই জার্নালটা আমরা এখন জেরোতে এন্ট্রি দেব কি করে, আচ্ছা, এইটা জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাই। এখানে যদি আসেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স এসে দেখেন আমার এখানে কিছু নাই, আমার এখানেও একই অবস্থা, জার্নালটা থাকার কথা এই জায়গায়, জার্নাল নাই, জার্নাল দিব কি করে? জার্নাল দেওয়ার জন্য উপায় হচ্ছে একটাই, সেটা হলো আমাকে প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে আমাকে ইউজারে যেতে হবে, ইউজারে গিয়ে আমার নিজেকে অ্যাডভাইজার করতে হবে। অ্যাডভাইজার করা আগ পর্যন্ত আমি নিজে জার্নাল করতে পারবো না। এই দেখেন, ভাই যেমন ছিল স্ট্যান্ডার্ডে, আমি স্ট্যান্ডার্ডে আমি অ্যাডভাইজার করলাম, করে আপডেট পারমিশন দিলাম। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে যাই, দেখেন এখানে কিছুই ছিল না, শুধু ফিক্সড অ্যাসেট ছিল, এখানে কত কিছু চলে এসছে। জি, হ্যালো।
হ্যালো? না, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভেঙে যাচ্ছে কথাটা। হ্যালো? জি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলেন। এই যে এইটা? এই এটার কথা বলছেন তো? আচ্ছা এইটা পেরোল আ আপনি যখন আ জেরো খুলেছেন, হ্যাঁ? জেরো খোলার সময় মেবি আপনি পেরোলটা সিলেক্ট করেননি, যার কারণে পেরোলটা এখানে আসেনি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পেরোলটা সব ইয়াতে থাকবেও না। আহ এই পেরোলটা আপনি পাবেন কোথায়, তাই তো? আচ্ছা এটার একটু দেখি। উম আচ্ছা এটা অ্যাকাউন্ট ওপেন করার সময় পেরোল সিলেক্ট করতে হয়, হ্যাঁ? আমি এইটা আপনাকে আলাদা করে দেখাবো, নো প্রবলেম। এটা পাবেন কি করে বা এটা থাকবে কি করে এটা আমি দেখাবো আপনাকে। ওকে? আচ্ছা এইটা আগে একটু আগে শেষ করে নেই। সেটা হলো যে দেখেন আমি নিজেকে অ্যাডভাইজার করার পর এই বাম পাশের অ্যাডভান্সের সম্পূর্ণ অপশনগুলো আমার কাছে আসছে। যার মধ্যে একটা আছে ম্যানুয়াল জার্নাল। ওকে? এই জার্নালটা আপনি নিজেকে অ্যাডভাইজার না করলে সারা জীবন খুঁজলেও পাবেন না। তো যদি কারো দেখেন যে এই জায়গায় এই অপশনগুলো দরকার, তাহলে আপনি অবশ্যই নিজেকে অ্যাডভাইজার করে আপডেট পারমিশন দিয়ে এখানে আসবেন। হ্যাঁ? এরপর আসেন ম্যানুয়াল জার্নালে ক্লিক করলাম। ম্যানুয়াল জার্নাল ক্লিক করলাম। ম্যানুয়াল জার্নাল দিয়ে আসলে জেরোতে করে কি? জেরোতে যেটা আছে এটা একটা ট্রেডিং সফটওয়্যার, কেনা এবং বেচা। এর পাশাপাশি যদি আপনি অন্য কোনো কাজ করতে চান, সেটার একমাত্র সমাধান হচ্ছে জার্নাল। জার্নাল ছাড়া আপনি কেনা-বেচার বাইরে কোনো কাজ করতে পারবেন না। এখন পেরোলের পেমেন্ট দেওয়াটা তো কেনা-বেচার বাইরের কাজ, তাই না? তো আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে ম্যানুয়াল জার্নালে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিউ জার্নালে ক্লিক করব। নিউ জার্নাল। এই নিউ জার্নালে ক্লিক করে দেখেন একটা নতুন জার্নাল ওপেন হবে। এখানে বলছে ন্যারেশন। এই ন্যারেশন বলতে এটা ডেসক্রিপশন টাইপের আরকি। এটা দিতে হবে। আমরা দিব হচ্ছে এখানে সেলারি উইক 47। আচ্ছা। এটা একটা দিলাম। এখন ডেট। ডেটটা দেখতে হবে আমার পে স্লিপে ডেট কত আছে। পে স্লিপে হচ্ছে ২৮/২/২০২০। তার মানে ফেব্রুয়ারির লাস্ট উইক। ডেট আমার এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে ২০২০, ২০২০ ফেব্রুয়ারি মাস। ওকে। এটার হচ্ছে ২৮ তারিখ। ঠিক আছে? এখন আসেন, এখন বলছে ডেসক্রিপশনটা আমরা পরে দিব। আমরা বলছি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আমাদের এখানে যেই হেডগুলো আমরা এখানে জার্নাল হিসেবে এন্ট্রি দিয়েছি পে স্লিপ থেকে দেওয়ার, এই প্রত্যেকটা হেড আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আগে নিতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই জার্নাল করতে পারব না। তো প্রথমে আমাকে বলছে কি স্যালারি অ্যান্ড ওয়েজেস, আমার ডিরেক্ট খরচ। আমি যদি এখান থেকে এখানে সিলেক্ট করি, স্যালারিজ আছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস নাই। হ্যাঁ? এটা এক্সপেন্স, তাই তো? তো আমি কি করব? অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস ১ম ৩ টা বলছি কি সরাসরি কোম্পানির এক্সপেন্স। তাহলে আমরা যাব ১ম এ এক্সপেন্সে সিলেক্ট করব। কোড দিব, এটা এক্সপেন্সের কোড মনে হয় ৪০০ দিয়ে আছে, রাইট? ৪০০, ধরেন আমি ৪১১ দিলাম, দেখি এটা এভেইলেবল আছে কিনা। এভেইলেবল আছে। নেম হবে হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজ। ডেসক্রিপশন এগুলো দিলাম না। এই ভ্যাট আমি নো ভ্যাট করে দিব। এটা কেন নো ভ্যাট করব, অথবা না এটা নো ভ্যাটই করে দিব। কেন নো ভ্যাট করব এটা আমি বলছি। এখানে আমরা সেভ করি। তাহলে স্যালারি অ্যান্ড ওয়েজেস নো ভ্যাট। ওকে? এটার অ্যামাউন্ট কত আছে? স্যালারি অ্যান্ড ওয়েজেসের গ্রস টোটাল আছে ৬,১১৫.১৭, তাই না? এখানে কিন্তু আমরা তাই লিখছি ৬,১১৫.১৭। এটাকে আমরা কপি করে নিয়ে যাই। এই যে ডেবিটের ঘরে এটা ডেবিট করছি, ডেবিটের ঘরে আমরা টাকার অঙ্কটা বসায় দিলাম। তাহলে আমার একটা এন্ট্রি হইল। এরপর আমার দ্বিতীয় এন্ট্রি কি আছে? দ্বিতীয় এন্ট্রি আছে হচ্ছে এমপ্লয়ার এনআইসি, যেটা আমার সরাসরি খরচ। এমপ্লয়ার এনআইসি এটা কোথায় পাইছি? এটা পাইছি আমার পে স্লিপের এই জায়গায় এমপ্লয়ার এনআইসি ৪৮৪.৩৪, সরি ৩৮। আচ্ছা এটা আমরা এখন এখানে এন্ট্রি দেব।
আচ্ছা, এটা আমি একটু পেস্ট করে দেখি এই নামে কিছু আছে? না, এই নামে কিচ্ছু নাই। তার মানে আমাকে অ্যাড নিউ অ্যাকাউন্টে যেতে হবে। এটাও আমার এক্সপেন্স। প্রথম ৩ টা বলছি কোম্পানির সরাসরি এক্সপেন্স। এক্সপেন্স এখানে যদি আমি ৪১২ দেই, দেখি আছে নাকি? না, ৪১২ অলরেডি ব্যবহার হচ্ছে। যার কারণে নেবে না। ৪১৩ দিয়ে দেখি। হ্যাঁ, ৪১৩ এভেইলেবল আছে। এমপ্লয়ার এনআইসি এইটাকে আমি অবশ্যই নো ভ্যাট করব, করে সেভ দিব। ওকে? এখন দেখেন এটা অটোমেটিক্যালি এই পাশে চলে গেছে। আসলে ওটা তো এই পাশে যাবে না। ওটা আসবে এই পাশে। কারণ আমরা এখনো ডেবিটটাকেই এন্ট্রি দিচ্ছি। ৪৮৪.38 এই যে। ওকে? ২ টা এন্ট্রি হয়ে গেল। এরপর ৩ নাম্বার এন্ট্রিটা কি? এমপ্লয়ার পেনশন। এমপ্লয়ার পেনশনটাও আমাকে এখানে এন্ট্রি দিতে হবে। এগুলো কিন্তু আসলে একবারই দিতে হবে। একবার হয়ে গেলে চার্ট অফ অ্যাকাউন্টে এড হয়ে গেলে আর দিতে হবে না। তখন বারবার জাস্ট সিলেক্ট করতে পারবেন। এটাও আমার এক্সপেন্স। প্রথম ৩ টা হচ্ছে এক্সপেন্স। এই যে এক্সপেন্স কোড দিছিলাম ৪১৪ দিয়ে দেখি। এভেইলেবল আছে। এমপ্লয়ার পেনশন, ভ্যাট 0, সেভ। দেখেন এমপ্লয়ার পেনশন কত আছে? ১১৭.৬৪ ৬৪। ওকে? এই যে ৩ টা দেখেন, প্রথম ৩ টা আমার ডেবিট করছি, প্রথম ৩ টা আমি ডেবিট করছি। এইটা ৩ টা আমি আগে এন্ট্রি দিয়ে নিলাম। এখন আসেন আমার পেয়েবল গুলাকে আমি এন্ট্রি দেব, যেগুলোকে আমি ক্রেডিট করছি পুরোটা। হ্যাঁ? এখন কি আছে? এমপ্লয়ার এনআইসি পেয়েবল, মানে এই যে ২ টা, এই ২ টা তো আমি খরচ আমার ঠিক আছে, বাট এখনো আমার কাছে আছে। এখনো টাকা দেইনি। যার কারণে এই ২ টাকে আমি আবার পেয়েবল করে ক্রেডিট করব। তাহলে পেয়েবল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পেয়েবল মানে কি? লায়াবিলিটি। লায়াবিলিটি এখানে কততে দেওয়া আছে? এটা একটু দেখে নিই। কততে দেওয়া আছে বলতে কি? লায়াবিলিটি দেখতে গেলে আমার অ্যাকাউন্টিং থেকে যেতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে আমি যাব চার্ট অফ অ্যাকাউন্টে। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখব লায়াবিলিটির সিরিয়াল নাম্বার কত। এই যে লায়াবিলিটি, অ্যাসেটের পরে লায়াবিলিটি। যদি পেয়েবল করি, পেয়েবল মানে কি? আমার লায়াবিলিটি। এখানে দেখেন ৮০০ দিয়ে সিরিয়াল শুরু। হ্যাঁ? ৮০০ পর ৮০১, ১ এর পর ৫, ৫ এর পর ১০, ১০ থেকে ১১, ১৪। ওকে, ৮০২ থেকে শুরু করলে ৫ পর্যন্ত ফ্রি পাবো। দেখি। এখানে যদি আমি এখন একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি, আ হ্যাঁ, এটা আমি শুরু করব হচ্ছে লায়াবিলিটি, তাই তো? এই যে লায়াবিলিটি, কোড দিলাম আমি ৮১২ই দিই। ৮১২ দিয়ে শুরু করি। অ্যাভেইলেবল আছে। এমপ্লয়ার এনআইসি পেয়েবল, হ্যাঁ? নো ভ্যাট। এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি একটু টাকার অঙ্কটা দেখব। ৪৮৪.৩৮। এই ৪৮৪.৩৮ কোথায় পাইছি? এই যে এমপ্লয়ার এনআইসি, এই যে এটা ৪৮৪.৩৮, এটাকে আমি পেয়েবল করতেছি। এখন প্রথমে আমি খরচ করছি, এরপর আমি আমার লায়াবিলিটি ক্রিয়েট করে রাখতেছি যাতে এটা আমি দিতে পারি। এটা যাবে আমার ক্রেডিট পাশে। ওকে, এর পরেরটা কি আছে? এর পরেরটা আছে হচ্ছে এমপ্লয়ার পেনশন। এই যে এমপ্লয়ার পেনশন যেটা আমি খরচ দেখাইছি, এটাকে আমি পেয়েবল করে আবার আমার কাছে রাখবো। এমপ্লয়ার পেনশন, অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার লায়াবিলিটি। যতগুলো পেয়েবল আছে সব লায়াবিলিটি। ৮১৩, এটার অ্যামাউন্ট হচ্ছে ১১৭। সেম অ্যামাউন্টই হবে, ১১৭.৬৪। ১১৭.৬৪। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে দেখেন এমপ্লয়ারের সরাসরি খরচগুলোকে আমি পেয়েবল করলাম। এখন আসি এমপ্লয়ির স্যালারি থেকে এই ৩ টা কাটবো। একটা হচ্ছে পেই পেয়েবল। পেই মানে হচ্ছে যে এইটা PAY পেই, এই অঙ্কটাকে আমি পেয়েবল করে রাখবো এখন। 597.40, এখানে দেখেন এই একই অ্যামাউন্ট আছে 597.4। হ্যাঁ? তাহলে এটাও আমার লায়াবিলিটি। এখানে পেয়েবল যা আছে সব লায়াবিলিটি। এখন যদি আমি অ্যাড অ্যাকাউন্ট করি, একটা নতুন চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো। এখানে আমি লায়াবিলিটি, এখানে আমি ৮০০ দিয়ে শুরু, ৮১৪ দিয়েছিলাম, ৮১৫ দিয়ে দেখি নেয় নাকি। না, ৮১৫ অ্যাভেলেবেল আছে, তারপর ৮১৬ দিই। হ্যাঁ, ৮১৬ অ্যাভেলেবেল। এখন পেই পেয়েবল, নো ভ্যাট, সেভ। হুম?
আচ্ছা, পেয়েবল অলরেডি মনে হয় একটা আছে। হ্যাঁ? বলছে অলরেডি একটা আছে। আমরা একটু সার্চ করে দেখি, হ্যাঁ? এই যে পেয়েবল অলরেডি একটা আছে ৮২৫ এ। তো এটা আমাদের নতুন করে খুলতে হবে না। এখন শুধু আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিই। পেয়েবল হচ্ছে 597.4। এখানে আমরা 597.4 বসিয়ে দিই। ওকে। এরপরেরটা কি? এরপরটা হচ্ছে এমপ্লয়ি এনআইসি পেয়েবল। এমপ্লয়ির যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেখানে আমরা দেখছিলাম এমপ্লয়ি এনআইসি, এই যে 475.32 এই টাকাটাকে আমরা পেয়েবল করবো এখন। তাহলে এটার জন্য আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টের নাম হচ্ছে এটা লাইবিলিটি। লাইবিলিটি কোড হচ্ছে ধরেন 817, নাম হচ্ছে এমপ্লয়ি এনআইসি পেয়েবল। ওকে, সেই আচ্ছা, এমপ্লয়ি এনআইসি পেয়েবলে কত আছে? 475.32। এখানে আমার বসাতে হবে 475.32। এরপরে আসেন, এখানে একটা করে ক্লিক করলে অটোমেটিক একটা ঘর বেড়ে যাবে, এখানে নতুন করে কিছু করতে হবে না। এরপর এমপ্লয়ি এনআইসি গেছে, এবার এমপ্লয়ি পেনশন পেয়েবল। এমপ্লয়ি পেনশন পেয়েবলটাকে যদি আমি এখানে বসাই, নিউ অ্যাকাউন্ট, এটাও লাইবিলিটি, যতগুলো পেয়েবল আছে সব লাইবিলিটি। কোড হচ্ছে 818। সেই ওকে। এখন এমপ্লয়ি পেনশন পেয়েবল কত করব? 156.85 ক্রেডিট করব, 156.85। এরপরে কি আছে? এরপর আছে নেট স্যালারি পেয়েবল। নেট স্যালারিটা কোথায় পেয়েছি? এই যে নেট স্যালারি, এটা 4,885.60। এই যে 4,885.6, এইটাকে আমরা পেয়েবল করব, পেয়েবল করে ক্রেডিট করব। এটাও লাইবিলিটি। এখানে যদি আমি 819 অ্যাভেলেবেল আছে, নেট স্যালারি পেয়েবল সেই। জি, হ্যালো, ওকে। সো নেট স্যালারি পেয়েবল দিলাম, দেওয়ার পর এখানে অটোমেটিক এটা চলে আসবে, কারণ ব্যালেন্স এটাই থাকে। তাহলে দেখেন আমাদের ডেবিট এবং ক্রেডিট সম্পূর্ণ সমান হয়ে গেছে। আমরা প্রথমে আমাদের ডিরেক্ট খরচগুলোকে ডেবিট করেছি এবং পেয়েবলগুলোকে ক্রেডিট করে এভাবে এন্ট্রি দিয়েছি। এটাকে আমরা জাস্ট পোস্ট করে দিব। তাহলে আমাদের মেইন যে কি বলে এটাকে, জার্নাল, এটা কিন্তু আমাদের সিস্টেমে পোস্টিং হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, 10 মিনিট আছে না? আচ্ছা, এটা একটু দেখাই নিয়ে আগে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট হয়ে গেল। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট থেকে 2020-এর ফেব্রুয়ারি মাসেরটা আমরা যদি দেখি, 2020-এর ফেব্রুয়ারি কাস্টম ডেট, এখান থেকে আমরা সিলেক্ট করব 2020, এখান থেকে সিলেক্ট করব ফেব্রুয়ারি, আর এখান থেকে সিলেক্ট করব 28 তারিখ। ওকে, এটা যদি আমি আপডেট দিই, এখন দেখেন এমপ্লয়ি এনআইসি পেয়েবল যতগুলো লাইবিলিটি আছে, লাইবিলিটিগুলো কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, নেট কারেন্ট অ্যাসেট, এগুলো আমার সব এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে 6,717 এই টাকাটা নেট অ্যাসেট, এইটাই কিন্তু আমার লাইবিলিটি হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা আমি করব সেটা হচ্ছে, এই যে লাইবিলিটিগুলো আমার ক্রিয়েট হয়ে আছে, যে কয়টা হেড, এই কয়টা হেডে আমি পেমেন্ট দিয়ে দেবো। আমি এই কয়টা হেডকে করব ডেবিট, আর টাকা যাবে আমার ব্যাংক থেকে, আমি ব্যাংকে করব ক্রেডিট। তাহলে এই কয়টা হেড আমার জিরো হয়ে যাবে, এই কয়টা হেড থাকবে না। আমার লাইবিলিটিগুলোকে আমি ক্লিয়ার করব, সেটা কিসের মাধ্যমে? এই যে পরের জার্নালটার মাধ্যমে। গভর্নমেন্টকে যে কয়টা আছে এই কয়টা দিব পরের জার্নালটার মাধ্যমে। আচ্ছা, কি বিষয় তুমি দেখি। আচ্ছা আপু, আপনাকে তো আমি অ্যাড করেছি, জাকি আপুকে তো আমি অ্যাড করেছি। না, এখানে কোনো রিকোয়েস্টও তো নাই।
কেউ একজন একটু রিপ্লাই জানতো আপুকে, যে উনি যদি আবার রিকোয়েস্ট পাঠায় আর কি। আমি ওনাকে একবার অ্যাড করেছি। না, আছেন তো, এই যে আছেন, আছেন তো। তুমি কি শুনতে পাচ্ছেন না নাকি? এনিওয়ে, উনি রেকর্ডিং দেখতে পাবেন। আচ্ছা, কেউ একজন একটু ওনাকে বলেন যে উনি আবার অ্যাড রিকোয়েস্ট দিতে। আচ্ছা, এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এই যে যতগুলো আছে পেয়েবল, নেট স্যালারি বাদে, কারণ এটা স্টাফ পেমেন্ট, এটা বাদে বাকিগুলো সব হচ্ছে গভর্নমেন্টের পেমেন্ট। এই গভর্নমেন্টের পেমেন্টগুলোকে আমি এখন ডেবিট করব এবং ব্যাংক থেকে ক্রেডিট করে দিব। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ব্যাংক থেকে যখন আপনি ক্রেডিট করবেন, এই ব্যাংক থেকে কিন্তু ক্রেডিট কি করা যায় না, জার্নালের মাধ্যমে ব্যাংক থেকে পেমেন্ট করা যায় না জেরোতে, এটা কুইক বুকে করা যায়। এখন এই পেমেন্টটা আমি দিব কি করে? এই পেমেন্টটা আমি দিব জেরোতে। প্রথমে যাব আমি এই যে প্লাস নিউতে, নিউ থেকে আমি যাব স্পেন্ড মানিতে, স্পেন্ড মানি। স্পেন্ড মানিতে গেলে আমার এখানে কোনো ব্যাংক নাই বলছে। আচ্ছা, আমি একটা ব্যাংক ক্রিয়েট করি আগে। অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমি একটা ব্যাংক অথবা আপনি ক্যাশ যে কোনো কিছু একটা করতে পারেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিলাম। অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ। ব্যাংকের নাম আমি দিলাম এইচএসবিসি, এইচএসবিসি। অ্যাকাউন্ট নেম হচ্ছে এইচএসবিসি কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসোসিয়েটেড, সংক্ষেপে এটা লিখলাম। আর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে ধরেন এটা। ওকে, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আদার্স। আচ্ছা, এরপর অ্যাকাউন্ট নাম্বার কত, ধরেন এইটা, তারপর হচ্ছে 8765, এটা। অ্যাকাউন্ট কোড ধরেন আমি দিলাম 1000 ব্রিটিশ পাউন্ড। অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমার একটা ব্যাংক অ্যাড হয়েছে। এখন যদি আমি এখান থেকে স্পেন্ড মানি করতে যাই, তাহলে আমাকে প্রথমে দেখাবে আপনি কোথা থেকে স্পেন্ড মানি করবেন। যেহেতু আমার একটা ব্যাংক আছে, আমি ব্যাংকটাকে সিলেক্ট করলাম, করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমি টু কাকে দিচ্ছি, হ্যাঁ, এইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমার লিখতে হবে স্যালারি পেইড অফ ফেব্রুয়ারি 2020, সেটা দিলাম। এটা ডেট ঠিক করতে হবে, আমার ইয়ার ঠিক করতে হবে। এখান থেকে 2020 ফেব্রুয়ারি, ওকে, ফেব্রুয়ারির 28 তারিখ। ওকে, আচ্ছা, রেফারেন্স ধরেন আমি কিছু একটা দিলাম, অথবা আমি চেক নাম্বার দিতে পারি। ধরেন আমি একটা চেক পাঠিয়েছি, চেক নাম্বার আমি রেফারেন্স হিসেবে দিলাম। এখন আসেন, এখন আমার এখানে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট কি কি আমি কিন্তু অলরেডি রেখেছি। এমপ্লয়ি, এমপ্লয়ার এনআইসি পেয়েবল, একটু আগে যে আমরা যেটাকে পেয়েবলটাকে ক্রেডিট করেছি, হ্যাঁ, সেটাকে আমরা এখানে সিলেক্ট করব। আচ্ছা, আমি এখানে বসে এই যে চলে আসছে এমপ্লয়ার এনআইসি পেয়েবল, হ্যাঁ। এইটার ইয়ে কত ছিল, অ্যামাউন্ট হচ্ছে 484.38। এখানে আমি অ্যামাউন্টটা বসাবো হচ্ছে এই ইউনিট প্রাইসের জায়গায়, হ্যাঁ। আর এখানে ভ্যালু ইউনিট দিতে হবে 1, তাহলে আপনার অটোমেটিক এখানে চলে আসবে। এরপরের অ্যাকাউন্টটা কি ছিল? এরপরের অ্যাকাউন্ট ছিল হচ্ছে এমপ্লয়ার পেনশন পেয়েবল। এই যে এমপ্লয়ার পেনশন পেয়েবল যেটাকে আমি ক্রেডিট করেছিলাম, সেটাকে আমি এখন ডেবিট করব পেমেন্টের জন্য। এমপ্লয়ার পেনশন পেয়েবল, এটার অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 117.64। 117.64 আমাকে এখানে বসাতে হবে। এখানে বসালে কিন্তু আসবে না, হ্যাঁ। আর এখানে কোয়ান্টিটির জায়গায় দিতে হবে 1। এর পরের অ্যাকাউন্টটা কি আছে? পেয়েবল, এই যতগুলো আমি ক্রেডিট করেছিলাম সবগুলো আমি ডেবিট করছি এখন, হ্যাঁ, ব্যাংক থেকে পেমেন্ট করার জন্য। আমি এখানে দিব পেয়েবল। ওকে, আচ্ছা, অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 597.4। এই অ্যামাউন্টটা দিব আমি এখানে, আর এখানে দিব আমি 1। ওকে, এরপরে আসি,
এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এগুলো আমরা আগেই অ্যাড করেছি বলে আর নতুন করে অ্যাড করতে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, 475.32, 475.32, এখানে দিব আমি 1। ওকে, তাহলে আমার এখানে চলে আসবে। আরেকটা বাকি আছে, হ্যাঁ, এমপ্লয়ি পেনশন পেয়েবল, এমপ্লয়ি পেনশন পেয়েবল, আসে না কেন? এটা কি আমরা তখন ক্রেডিট করি নাই? দেখি তো একটু, রিপোর্ট, রিপোর্টের পরে, না অবশ্যই করছি, নাহলে আমার কি বলে, ব্যালেন্স সমান না হলে তোমার ডেবিট ক্রেডিট মিলতো না। তাহলে এটা কেন আসতেছে না? আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টে দেখি তো এটা আছে নাকি। এটা হচ্ছে এমপ্লয়ি পেনশন পেয়েবল, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট, পেয়েবল, এটা যাবে আমার লাইবিলিটিতে, লাইবিলিটিতে দেখি, এমপ্লয়ার পেনশন পেয়েবল আছে, এমপ্লয়ি পেনশন পেয়েবল আছে 818, এটা এখানে আসে না কেন? আচ্ছা, আমি একটু, 818, এই যে আসছে। আচ্ছা, এটার অ্যামাউন্ট কোনটা? অ্যামাউন্ট হচ্ছে 156.85। ও মাই গড, 156.85। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এই পেয়েবল গুলাকে পেমেন্ট করছিলাম। আমাদের লাস্ট পেয়েবল ছিল এমপ্লয়ি পেনশন পেয়েবল, হ্যাঁ। আচ্ছা, এমপ্লয়ি, ও স্ক্রিন আসে নাই, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, দিচ্ছি, আমি শেয়ার করতেই ভুলে গেছি। হ্যাঁ, 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 ডিপোজিটটা দেখার বিষয় আছে, মানে ডিপোজিট ছাড়াও আপনি পেমেন্ট করতে পারবেন, মাইনাস ব্যালেন্স দেখাবে, বাট আমি ডিপোজিট কিভাবে করব, হ্যাঁ, ডিপোজিট কিভাবে করবেন সেটাও দেখাই দেবো, অসুবিধা নেই। ওকে, জি জি। আচ্ছা, তাহলে আমরা এমপ্লয়ি পেনশন পেয়েবল 156.85, 156.85, এটা আমরা দিব হচ্ছে কোয়ান্টিটি 1। ওকে, দেখেন এখন তাহলে 1831.59, 1831.59 এই পরিমাণ টাকা আমরা, আমরা যে একটু আগে ব্যাংক অ্যাড করেছি সেই ব্যাংক থেকে পেমেন্ট করছি, এবং কোন কোন হেড থেকে যাচ্ছে সেই সেই হেডগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। এটাকে আমরা জাস্ট সেভ করে দিব। এখন কি ঘটলো? এখন যেটা ঘটলো, প্রথম যে জার্নাল এন্ট্রিটা আমরা দিয়েছিলাম এমপ্লয়ি স্যালারি নিয়ে, এই জার্নাল এন্ট্রিতে আমাদের এক্সপেন্স তো গেছে, এর পাশাপাশি আমরা যেগুলো পেয়েবল করে রাখছিলাম সেই পেয়েবলগুলো গেছে, শুধুমাত্র এই নেট স্যালারি পেয়েবল ছাড়া, কারণ এই জার্নালে আমরা নেট স্যালারি পেয়েবলটা দেইনি। তো আমরা যদি এখন একটু রিপোর্টটা দেখি, অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট থেকে আমরা যদি যাই আমাদের কাঙ্ক্ষিত ডেটে, ডেট হবে 2020 ফেব্রুয়ারি 28 তারিখ। ওকে, এটা যদি আমরা আপডেট দিই, এখন দেখেন আপনার নেট স্যালারি পেয়েবল এইটা ছাড়া বাকি কোনো পেয়েবল কিন্তু আর নাই, কারণ আমরা ব্যাংক থেকে অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছি। ওকে, এখন আসেন আমরা নেট স্যালারি পেয়েবলটাকেও আলাদা করে জার্নাল করে পেমেন্ট করি, জার্নাল বলতে আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি। আচ্ছা, কেউ একজন কি ওয়েট করছেন না? ওকে, কিভাবে করব? আবার প্লাস নিউ আইকনে যাব, যে স্পেন্ড মানিতে যাব, গিয়ে আমরা এখন স্পেন্ড মানিতে গেলাম, গিয়ে আবার ব্যাংক সিলেক্ট করলাম, করে নেক্সট। ওকে, নেক্সট ব্যালেন্সে এখানে আমরা দেখা হচ্ছে স্যালারি,
স্যালারি লেখার সাথে সাথে এটা চলে আসছে, আমরা নিউ কন্ট্যাক্ট অ্যাড করেছিলাম, এটা করলাম। আর ডেট দিব হচ্ছে আমরা, ডেটটা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার রিপোর্ট এলোমেলো চলে আসবে। ফেব্রুয়ারির 28 তারিখ। ওকে, এখন আমরা এখানে অ্যাকাউন্টে দিব, অ্যাকাউন্টে আমরা নেট স্যালারি কি দিয়ে করছিলাম, নেট স্যালারি পেয়েবল, এই পেয়েবলটাকে আমরা ডেবিট করব, করে ব্যাংকটাকে ক্রেডিট করে দিব। কিভাবে দিব, ব্যাংক তো আগেই সিলেক্ট করে রেখেছি, এখানে আমরা জাস্ট এটা সিলেক্ট করে নিব। কত ছিল আমাদের অ্যামাউন্ট, 4,885.6, 4,885.6। ওকে, ইউনিট প্রাইসে এটা বসাই দিলাম, আর এখানে হবে 1। ওকে, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট এটা চলে আসবে। এইটা যদি আমরা জাস্ট সেভ দিয়ে দিই, তাহলে ব্যাংক থেকে আমাদের এই টাকাটা চলে যাবে। আর আমাদের রিপোর্টে যদি আসি, ব্যালেন্স শিটটা যদি আমি একটু রিলোড দিই, নেট স্যালারি পেয়েবলও এগুলো সব চলে গেছে। টোটাল আমার এক্সপেন্স দাঁড়াইছে হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হলো, আমরা যদি ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্টটা দেখি, ভাই যেটা বললো অ্যাডভান্স চার্ট অফ অ্যাকাউন্ট, এবং এখান থেকে যদি আমরা এইচএসবিসি কোথায়, এই যে এইচএসবিসি, হ্যাঁ, এইচএসবিসিতে দেখি, তাহলে আমাদের দেখেন, ও না, টোটাল হিস্ট্রিটা দেখি। হুম, এত এত আচ্ছা, এই যে দুই ভাগে যে আমরা পেমেন্ট করেছি, একটা দেখাচ্ছে আমাদের স্যালারি পেইড, আচ্ছা এটা স্যালারি পেইড না, এটা হবে হচ্ছে ট্যাক্স, সরি এটা স্যালারি পেইড, এটা হবে ট্যাক্স পেইড। ওকে, তার মানে এই দুইটা মিলে আমাদের এইটা। হ্যাঁ, এখন ব্যাংকে তো আমাদের কোনো টাকা পয়সা ছিল না, মানে আমরা শুধু ব্যাংকটাই অ্যাড করেছি জিরো ব্যালেন্স দিয়ে। এখন ব্যাংকে যদি আমরা ডিপোজিট করতে যাই, বা ব্যাংকে যদি আমরা টাকা করতে যাই, তাহলে আমরা প্লাস থেকে রিসিভ মানি করব, রিসিভ। নেক্সট, ব্যাংকে ধরেন আমি 10,000 টাকা, 10,000 পাউন্ড ঢুকাচ্ছি। ডেট তো আমার যে ডেটে পেমেন্ট করছি তার অবশ্যই আগের ডেটে বা ওই ডেটেই আমার ঢোকাইলেও চলবে। হ্যাঁ, 2020-এর ফেব্রুয়ারি, এখানে ধরেন ধরেন 27 তারিখে ধরেন আমি ঢুকেছি। হ্যাঁ, এখানে ফ্রম হচ্ছে ওপেনিং ব্যালেন্স, নিউ কন্ট্যাক্ট। হ্যাঁ, এখানে আমরা দিব 1, ইউনিট প্রাইস দিব হচ্ছে 10,000। এখন এখানে অ্যাকাউন্ট কি দিব, অ্যাকাউন্ট ক্যাপিটাল দিতে পারি। হুম, ক্যাপিটাল দিতে পারি, আরেকটা দিতে পারি, সেটা হলো সেলস, সেলস থেকে আসতে পারে, দুইটা যে কোনো একটা থেকে আসতে পারে। বাট এইখানে আমরা অবশ্যই নো ভ্যাট দিব, তা নাহলে ভ্যাট অ্যাড করলে কিন্তু আমাদের টাকার অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দুইটাই দিতে পারি, দুইটাই দিতে পারি। ধরেন আমার সেলস থেকে ইনকাম আসতে পারে, অথবা আমি এখানে ক্যাপিটাল অর্ডিনারি শেয়ার এটাও দিতে পারি। ধরেন আমি সেলস থেকে আসে নাই, এটা আমি দিছি কিসের থেকে, এটা আমি আমার মানে কোম্পানির মালিক তার পকেট থেকে দিছে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা হইতে পারে, নো প্রবলেম। এখান থেকে আপনি সেভ করেন। ওকে, তাহলে আপনার ব্যাংকে কিন্তু ব্যালেন্স চলে আসছে। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স চলে আসছে। আর এই ওপেনিং ব্যালেন্স থেকে আপনি এই টাকাগুলো পেমেন্ট করতে পারবেন, অথবা যদি আপনি ব্যাংক থেকে পেমেন্ট দেখান, প্রথমে আপনাকে মাইনাস ব্যালেন্স দেখাবে, তারপরে আপনি অ্যাড করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা পেরোল অ্যাকাউন্টিং কিভাবে করবেন, পেরোলের জার্নালগুলো কিভাবে দিবেন, এটা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আপনারা যেটা করবেন, এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই নিজেরা অ্যাটলিস্ট 2বার এটা প্র্যাকটিস করবেন। শুধুমাত্র পেরোলের কাজ জানে এরকম লোকের ডিমান্ড অনেক আছে মার্কেটে, অনেক। শুধু পেরোলের এই কাজটুকু জানে, এই কাজটুকুই ম্যাক্সিমাম মানুষ জানে না এবং এটা বুঝতে পারে না। হ্যাঁ, তো আপনারা এখন যদি কেউ বুঝেও থাকেন, এটা প্র্যাকটিস না করলে 1 সপ্তাহের মধ্যে আবার ভুলে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো যার কারণে এটা আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে, এবং শুধুমাত্র পেরোল জার্নালের গিগ যদি আপনি খোলেন, শুধুমাত্র পেরোল জার্নালের মানে গিগ খুললেই আপনারা মানে ভালো জব পেতে পারবেন আর কি। ওকে,
তো ডকুমেন্টগুলো তো আমি লিঙ্ক আগেই দিয়ে দিয়েছি। ভিডিওটা আমি আপলোড করে দিব। রাত্রেই দেব ইনশাআল্লাহ। আর এটা দেখে এটলিস্ট ২ বার প্র্যাকটিস করে কার কোথায় কি মানে ভুল হচ্ছে বা কার কোথায় প্রবলেম নেক্সট ক্লাসের শুরুতে আমাকে বলবেন এবং যদি পারেন আজকে ওই যে আতিক ভাই যেভাবে ওনার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়েছে, ওইভাবে যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারেন তাহলে সলিউশন সাথে সাথেই হবে ইনশাআল্লাহ। ওকে? তো আজকের ক্লাস শেষ। ভিডিওটা আপলোড করে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবাইকে।